বিরোধীরা বলছে বিজেপি প্রথমে আইপিএফটি এবং পরে তিপ্রামথাকে শিকারী মোরগ করে জনজাতি ভোট ব্যাংকে থাবা বসিয়েছে। শাসক শিবির বলছে রাজ্যের জনজাতিরা বিরোধীদের প্রত্যাখ্যান করেছে। এবারের লোকসভা নির্বাচনে জাতীয় স্তরে যতই ইস্যু থাকুক না কেন, রাজ্যের এক অন্যতম ইস্যু জনজাতি উন্নয়ন। লোকসভা ভোট কিংবা বিধানসভা নির্বাচন এলেই ত্রিপুরায় জনজাতিদের উন্নয়ন নিয়ে চর্চা হয় সবচেয়ে বেশি। কংগ্রেস দাবি করে তাদের আমলে এডিসি গঠন হয়েছে। বামফ্রন্ট দাবি করে মৌলিক চাহিদাগুলো বামফ্রন্ট আমলে পূরণ হয়েছে। বিজেপি বলছে নৃগোষ্ঠীদের সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে বিগত 6 বছরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন ত্রিপুরায় আদিবাসী এলাকার উন্নয়ন বিজেপির জন্য একটি অগ্রাধিকার। কুমারঘাটে সমাবেশে উনি বলেছেন তিপ্রামথা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের স্বাক্ষরিত ঐতিহাসিক ত্রিপাক্ষিক চুক্তিতে রাজ্যের জনজাতি সম্প্রদায়ের সমস্ত সমস্যা মেটানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তাই প্রশ্ন জাগে, জনজাতিদের উন্নয়ন কি আসলে মরীচিকা? স্বাধীনতার পর 77 বছর কেটে গেলেও আজও কেন জনজাতিদের উন্নয়ন নিয়ে এত প্রশ্ন? বিজেপি বলে সেবাই তাদের সংগঠন। রাজ্যের গ্রাম পাহাড়ে জনজাতিদের সেবার মাধ্যমে কতটা শক্তিশালী হয়েছে দলের সংগঠন, তা নিয়ে বিস্তারিত আলোচনা করতে আজ আমাদের সাথে ভার্চুয়ালি জুড়ে গেছেন পূর্ব ত্রিপুরার বর্তমান সাংসদ রেবতী ত্রিপুরা। রেবতী স্যার, আপনাকে স্বাগত নিউজ ভ্যানগার্ডে। ধন্যবাদ আপনাকে এবং নিউজ ভ্যানগার্ড। প্রথমে যেটা জানতে চাইবো আপনার কাছে, যে কোন আমলে জনজাতিদের কতটা উন্নয়ন হয়েছে তা নিয়ে প্রচুর বিতর্ক, প্রচুর মতামত রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল এক এক রকম ভাবে বলছে। আপনি কি মনে করেন কোন আমলে জনজাতিদের উন্নয়ন হয়েছে বেশি? দেখুন, যেদিন থেকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি একজন দেশের সেবক হিসাবে তিনি কাজ করছেন দেশের উন্নয়নের জন্য। সমস্ত সম্প্রদায়, ধর্ম, মানুষের জন্য তিনি কাজ করছেন। এবং আমাদের ত্রিপুরা রাজ্যে যেদিন থেকে আমাদের বিজেপি নেতৃত্বাধীন সরকার, জোট সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেদিন থেকে, প্রথম দিন থেকে আমরা ত্রিপুরার সার্বিক উন্নয়নের জন্য, এই সার্বিক উন্নয়নে অবশ্যই আমাদের জনজাতি উন্নয়নও আছে। আমরা একদম শুরু থেকে, প্রথম দিন থেকে আমরা জনজাতিদের উন্নয়নের জন্য আমরা কাজ করছি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। আমাদের এই রাজ্যে যদিও 6 বছর হয়েছে আমাদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এবং কেন্দ্রে বিগত 10 বছর পুরো দেশে বিজেপির এই যে লাগাতার 10 বছর নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে শাসন চলছে, তার সুফল আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা পেতে শুরু করেছি। আমি বলবো যদিও 6 বছর, কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে এবং উত্তর পূর্বাঞ্চলের জনজাতিদের সার্বিক উন্নয়নের দিকটা যদি আমরা খতিয়ে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে কম সময়ের মধ্যে আমরা জনজাতিদের যে অধিকার, মর্যাদা এবং সাংবিধানিক সুযোগ সুবিধা এবং সার্বিক বিকাশের জন্য আমাদের সরকার কাজ করছে। তো কম সময়ের মধ্যে যেভাবে দ্রুততার সাথে আমরা জনজাতিদের উন্নয়নের জন্য কাজ করছি, এই কাজটা যদি আরো 75 বছর আগে অন্যান্য সরকার যদি করত, তাহলে আজকে জনজাতি সমাজ অনেক সামনের সারিতে থাকতো। আজকে আমরা স্বাধীনতার এই 75-76 বছর পরও আমাদের বলতে হচ্ছে যে জনজাতিদের উন্নয়নের জন্য কাজ করা দরকার। জনজাতিদেরকে আন্দোলন করতে হচ্ছে ভাষার জন্য, সমাজ সংস্কৃতি বিকাশের জন্য। এটা যদি শুরু থেকে, স্বাধীনতার শুরু থেকে হতো এই কাজগুলি, তাহলে আজকে আমাদের আন্দোলন করতে হয় না, আমাদের দাবি করতে হয় না। আমরা এই কম সময়ের মধ্যে সব থেকে বেশি কাজ করেছি আমি বলবো। ওকে, আপনারা কাজ করেছেন বেশি আপনি বলছেন। রাজ্যে বিজেপি সরকার আসার পর বিগত 6 বছরে জনজাতিদের সার্বিক উন্নয়ন, আপনি বললেন অধিকার, মর্যাদা, সব দিকে আপনারা সার্বিক উন্নয়নে কাজ করেছেন, কিন্তু কোন দিকগুলোর উপর বিশেষ নজর দেওয়া হয়েছিল বিগত 6 বছরে
দেখুন, জনজাতিদেরকে এক সময় বলা হতো উপজাতি। এটা অপমানজনক শব্দ আমি বলবো। আমি এখনো যারা আমাদেরকে উপজাতি শব্দ ব্যবহার করেন, আমি তাদের কাছে অনুরোধ করব, আমাদের সরকার প্রতিষ্ঠার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সরকারিভাবে ঘোষণা করে অনুরোধ করেছেন যেন সবাইকে জনজাতি নামে আখ্যায়িত করেন। আমি এখনো কিছু পত্র পত্রিকা, বিভিন্ন সংস্থা, ব্যক্তিদেরকে আমি দেখি প্রায় সময় এখনো উপজাতি বলার চেষ্টা করে। উপজাতি যদি আমরা বলি তাহলে আমি বলবো জাতিতে পরিণত হতে গেলে আহ কি কি উপাদানের প্রয়োজন, কোন কোন দিকটা বিকাশ হলে তারপরে জাতি হবে। আর এরকম যদি আমরা কম্পেয়ার করি তুলনামূলক ভাবে, তাহলে আমি তো বলবো ভারতবর্ষে আমরা কেউই হয়তোবা জাতিতে পরিণত হতে, অনেক জাতি গোষ্ঠী এখনো পারিনি। তো সেদিক থেকে বিচার করলে উপজাতি অনেক জনগোষ্ঠীকে বলতে হয়। বিগত 20-25 বছর যেটা বামফ্রন্ট সরকার ছিল লাগাতার, তার আগেও 10 বছর, এরপরে কংগ্রেসের সময় আমাদের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক বিকাশের জন্য কোনো চেষ্টাই হয়নি, বরং আমাদেরকে উপজাতি আখ্যায়িত করা হয়েছিল। তো তার জন্যই এটা আমাদের কাছে অপমানজনক ছিল। আমরা বারবার আমাদের স্কুলে ঘোষণা করা হয়েছে বিভিন্ন নামে, অন্তত উপজাতি শব্দ যাতে ব্যবহার না হয়। আমাদের এখানে আহ রাজ আমল থেকেই আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস যদি আমরা দেখি, তাহলে এই জাতি কোনোভাবেই উপজাতি হতে পারে না। এবং এটা ইচ্ছাকৃতভাবেই একটা পার্টি বা কিছু আহ লোক এটাকে ওইভাবে ব্যবহার করতো। তো আমাদের সরকার আসার পরে এটা মর্যাদায় আঘাত করতো। আমরা সেটাকে জনজাতিতে, আমাদের অটল বিহারী বাজপেয়ী কেন্দ্রে প্রথম এই শব্দটা ব্যবহার করেন। কেননা সংবিধানে যে আমরা এই শিডিউল ট্রাইব বলি, তাদেরকে যদি একত্রে একটা নামে আমাদের ডাকতে হয় তাহলে সেটা জনজাতি শব্দটাই সব থেকে যথার্থ। ওকে, তো এটা যেমন হয়েছে তেমনি সামাজিক ক্ষেত্রে আপনারা দেখেছেন আমাদের বিভিন্ন সমাজপতিদেরকে সম্মান দেখানো, আমাদের যে ঐতিহাসিক স্থানগুলির নামাকরণের মাধ্যমে, বিভিন্ন জায়গার নামাকরণের মাধ্যমে সাংস্কৃতিক দিক থেকে আরো কিভাবে বিকাশ করা যায় তার জন্য সার্বিকভাবে পরিকল্পনা এবং কাজ শুরু হয়েছে। এবং আপনারা দেখেছেন পুরো ভারতবর্ষে আজকে আমরা সম্মান বোধ করছি এইভাবে যে আমাদের সরকার আসার পরে থাঙ্গা দাল্লং, বেনিচন্দ্র জমাতিয়া, এরকম 5-6 জন ব্যক্তি এই 6 বছরে রাষ্ট্রপতি পুরস্কারের মাধ্যমে পুরো দেশে এবং বিশ্বের কাছে আমাদের এই জনগোষ্ঠীর সম্মান বৃদ্ধি করেছে আমাদের সরকার। তো এটা আমাদের মর্যাদা এবং সম্মানের দিক থেকে আমি যদি বলি কোনো সরকারের আগে করেনি। এখন আমরা উদ্যোগ গ্রহণ করেছি আমাদের আরো সার্বিক বিকাশ যাতে হয়, তার জন্য আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার আরো অনেক কিছু পরিকল্পনা হাতে নিয়েছে, আগামী দিনে করবে, যেটা সময় থাকলে আমি অবশ্যই ডিটেলস বলতে পারবো। ওকে, কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলো বিগত 6 বছরের কথা বলছি, বিভিন্ন প্রকল্পগুলো এই মুহূর্তে রাজ্যে চলছে যেগুলো, এবং রাজ্য সরকারও কিছু প্রকল্প রয়েছে, গ্রাম পাহাড়ে, রাজ্যের গ্রাম পাহাড়ের প্রান্তিক এলাকার জনজাতিরা কতটা তার সুবিধা পেয়েছেন, লাভ পেয়েছেন? দেখুন, নরেন্দ্র মোদীজি আমাদের যারা গরিব, যারা কৃষক, যারা জুনিয়া, যারা মেহনতি, তাদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এই গত 10 বছরে দিয়েছেন, যেটা শুধু জনজাতি নয়, সামগ্রিকভাবে আমরা গরিব মানুষের কল্যাণ হতে আমরা দেখেছি। যেমন স্বাধীনতার এত বছর পরও আমাদের ভারতবর্ষে অনেকেই গৃহহীন ছিলেন, কোটি কোটি মানুষ। এই গৃহ দেওয়ার কাজ আমাদের সরকার এসে খুব দ্রুততার সাথে সেটা রূপায়ণ করছে। এবারে গড় পাওয়ার পরে গৃহ হয়ে গেল, এবারে খাওয়ারের জন্য যেটা এর আগে ছিল 3 বছর, তারপরে এটাকে আরো 5 বছর বাড়িয়ে দেওয়া। লাগাতার 8 বছর গরিব মানুষ চাল, ডাল ইত্যাদি কিনতে হবে না, তাদের আর্থিকভাবে তারা লাভবান হলো। তারপরে চিকিৎসার জন্য আয়ুষ্মান ভারত থেকে শুরু করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যে এই যে মুখ্যমন্ত্রী যেটা আয়ুষ্মান নিয়ে চালু করলো,
সেটাও একটা দিক। অন্যদিকে শিক্ষার ক্ষেত্রে আমাদের পুরো দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের জনজাতিদের জন্য একলব্য বিদ্যালয়, আরো বিভিন্ন পিএমসি, এরকম বিদ্যাজ্যোতি, এডিসি এলাকা হোক, আমাদের গ্রামে জনজাতিদেরকেও মানে সুবিধা দেবে। ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে, পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে জাতীয় সড়ক হোক, বিভিন্ন সড়কগুলিকে আমাদের জেলা সদর বা মহকুমা ইত্যাদির সঙ্গে জুড়ে দেওয়া, গ্রামীণ এলাকাতেও সড়ক নির্মাণ ইত্যাদি বিভিন্ন যে কাজ, আমাদের প্রকল্প চলছে, তার মাধ্যমে জনজাতিরাও লাভবান হচ্ছে। এখন প্রান্তিক এলাকার জনজাতিরা এই সবগুলো প্রকল্পের সুবিধা ভোগ করছেন? হ্যাঁ, অবশ্যই। আমাদের যেমন ধরুন এই যে বিশুদ্ধ পানীয় জল, শিক্ষা বলুন, বিদ্যুৎ বলুন, বিশুদ্ধ পানীয় জল, এই সব বিষয়গুলি আগে গ্রামীণ এলাকায় ছিল না। 13-14% মানুষের বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পুষতো না। এখন সেই জায়গায় আমরা আমাদের রাজ্যে, যদি পুরো রাজ্যের এভারেজ আমরা দেখি, তাহলে 70-72% গৃহে আমরা বিশুদ্ধ পানীয় জল, ওয়াটার সাপ্লাই, যে আমরা সেটা পৌঁছে দিতে পারছি। তো এটাও তো একটা আমাদের অধিকার, নাগরিকদের যে মৌলিক অধিকার, এটা যেটা পেলে মানুষের সুবিধা হয়, আমরা এগিয়ে যেতে পারি। এই বেসিক নিডস গুলি যদি পূরণ না হয়, কখনোই কোনো সমাজ, দেশ, রাজ্য এগিয়ে যেতে পারে না, সেটা আমরা বুঝি। ওকে স্যার, এই যে রাজ্যের যে গ্রাম পাহাড়ের জনজাতিদের সেবার মাধ্যমে আপনাদের দলের সংগঠন কতটা শক্তিশালী হয়েছে বিগত 6 বছরে বলে আপনি মনে করেন? যথেষ্টই শক্তিশালী হয়েছে। না হলে এত, দেখুন 5 বছর আগে আমরা একটা দলের সাথে, আমাদের আইপিএফটির সাথে যখন অ্যালায়েন্স হয়েছিল, তখন সিপিএম এর বিরুদ্ধে যেমন ছিল, 5 বছর পরে যখন আমাদের পারফরমেন্সের ভিত্তিতে আমাদের ভোট চাইতে হয়েছিল 2023-এ, এই 1 বছর আগে, অনেক প্রতিকূলতার মধ্যেও আমাদের পার্টি, আমাদের 6 জন এমএলএ বিজেপি থেকে জয়লাভ করেছে। এবং আমাদের সঙ্গে আইপিএফটি অ্যালায়েন্স পার্টনার একজন এমএলএ আছেন এবং মন্ত্রী হয়েছেন। তো 20টার মধ্যে এই যে 7টা জয়লাভ করা যেমন তাৎপর্যপূর্ণ, তেমনি অনেক এলাকা আছে যেগুলি, যেমন যেখানে আমাদের জনজাতি 15-20-25 হাজার ভোটার আছে, মানে যেখানে একটা বিধানসভায় 50-55 হাজার ভোটার যদি হয়, 20-25 হাজার জনজাতি আছে, এরকম আরো 10টা যে আসন, বিধানসভা আসন, সেখানেও জয়লাভ করতে আমাদের জনজাতি মোর্চার নেতৃত্বে যে কাজটা হয়েছে, সেটা কোনো না কোনো ভাবে পার্টিকে সহায়তা করেছে জয়লাভ করতে। তো কাজে আমি বলবো যে আমরা 18তে যে জায়গায় ছিলাম সেই জায়গায় এখন নেই। আমরা যথেষ্ট আমাদের পার্টিকে, আমাদের সংগঠনকে আমরা শক্তিশালী করতে পেরেছি। বিরোধীদের অভিযোগ যে তিপ্রামথাকে শিকারী মোরগ হিসেবে ব্যবহার করছেন আপনারা, এবং মথা সুপ্রিমো জনজাতিদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। তো জনজাতিরা আপনাদের পক্ষে কেন থাকবে বলে মনে করছেন? দেখুন, শিকারী মোরগ বা এরকম কোনো ব্যাপার না। চুক্তি হয়েছে আমাদের জনজাতিদের কল্যাণ যাতে হয়। আমরা চাই আমাদের জনজাতিদের সার্বিক বিকাশ যাতে হয়। আর আমরা চাই না কোনো দল, কোনো সংস্থা আমাদের উন্নয়নের কাজে বাধা দান করুক। তাদের যে ডিমান্ড গুলি ছিল, যতটুকু আমাদের পক্ষে সম্ভব সেটা অবশ্যই দেখা হবে। আর যেগুলি সম্ভব না, সেগুলি নিশ্চয়ই আলোচনা হবে। আমাদের কেন্দ্রীয় সরকার সেটা দেখছে। আমার যতটুকু মনে হচ্ছে, যদিও যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেটাতে ক্লিয়ার না, তবে আমি আশাবাদী। আমি যখন জনজাতি মোর্চার রাজ্য সভাপতি ছিলাম, তখন সংবিধানের মধ্যে থেকে যতটুকু আমরা পেতে পারি এরকম দাবি আমাদের দলের তরফ থেকেও রাখা হয়েছে। আমাদের রাজ্য মন্ত্রিসভা, আমাদের এডিসি এবং জনজাতি সংক্রান্ত অনেক বিষয়ে আমাদের ক্যাবিনেট সিদ্ধান্ত হওয়ার পরে কেন্দ্রীয় সরকারের কাছেও আমরা পাঠিয়ে রেখেছি। তো কাজে এইগুলি অবশ্যই পূরণ হবে বলে আমিও আশা রাখছি। আপনি যেটা বললেন যে ত্রিপাক্ষিক চুক্তিতে, যে ঐতিহাসিক ত্রিপাক্ষিক চুক্তির কথা বলা হয়েছে, যেটা গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও বলে গেছেন যে এই চুক্তির ফলে জনজাতিদের সব দিকে সার্বিক উন্নয়ন হবে,
আপনি বলছিলেন চুক্তিটা ক্লিয়ার না, এবং এটা নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছে, বিরোধীরা সেই জিনিসটাই আওয়াজ তুলছিলেন। তাহলে এখন কি সেই চুক্তি অনুযায়ী জনজাতিদের যে বাকি যে দাবিগুলো ছিল সেইগুলো পূরণ হবে বলে আগামী দিনে মনে করছেন আপনি? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু জনসভায় আশ্বস্ত করেছেন সবাইকে যে ওনার উপরে ভরসা রাখতে, অবশ্যই আমাদের ভরসা রাখতেই হবে। এবং আরেকটা দল তীব্রামথা যেহেতু তারা চুক্তি স্বাক্ষর করেছেন, অবশ্যই সবকিছু দেখে শুনেই করেছেন। যদিও এক পেজের যেটা সবাইকে তারা শেয়ার করেছে তাতে খুব সংক্ষেপে সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, ভাষা, ভূমি, বন সংক্রান্ত বিষয়গুলি উল্লেখ আছে। তো কাজে যেহেতু ডিটেলস নেই, আর ওই সময় যেহেতু সবাই আমরা ছিলাম না, তো তার কারণে যেহেতু গতকাল আবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী পুনরায় আমাদের সামনে এই আশা ব্যক্ত করেছেন যে তিনি দেখবেন এবং ওনার উপরে ভরসা রাখতে, তো দেখছি, অপেক্ষায় আছি। তবে আশাবাদী ভালোই হবে, জনজাতিদের জন্য নিশ্চয়ই কিছু হবে। রাজ পরিবারের প্রার্থী হওয়ায় বিরোধীরা বলছে যে বিজেপির জনজাতি নেতৃত্বদের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। রাজ পরিবার যেহেতু প্রার্থী হয়েছে এবং বাইরে থেকে উড়িয়ে আনা হয়েছে, রাজ্যে যে যারা জনজাতি মোর্চা যারা নেতৃত্বরা ছিলেন তাদের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। পাশাপাশি তিপ্রামথারও যারা নেতৃত্ব আছে রাজ্যে তাদের দক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধীরা। বিরোধীদের তো কিছু বলার নেই, তাদের সেরকম কোনো ইস্যু নেই, তো কিছু তো বলতে হবে। দক্ষতা নিয়ে যদি এরকম প্রশ্ন তুলে থাকেন, তাদের দক্ষতা আমরা এই 1 বছর আগে বিধানসভাতেই আমরা দেখেছি, তারা সরকার গঠন করেই নিয়েছিল এবং 2-3 তারিখের পরে সরকারের দায়িত্ব আমাদের ত্রিপুরার শান্তি নিরাপত্তা রক্ষার দায়িত্ব তারা নিয়ে নিয়েছিলেন। তো তাদের দক্ষতা আমরা দেখেছি। আর বিজেপিতে দক্ষ নেতৃত্বের অভাব নেই। আমার না হয় কম থাকতে পারে, কিন্তু আরো 10 জন আমার নেতৃত্বের মধ্যে সেই গুণটা আছে। কথা এটা নয়, আমরা ত্রিপুরা শান্তি এবং উন্নয়নের জন্য এটা করেছি, এবং ওই দলের সঙ্গে কথা হয়েছে যে তারা আমাদের সিম্বলে, আমাদের বিজেপি হয়ে তারা লড়বেন, এবং ওই দল তাদের প্রার্থী তারা ঠিক করেছে। ABCD যাকেই তারা দিয়েছে তাদের দলেই সিদ্ধান্ত হয়ে সেটা হয়েছে। আমাদের শুধু কথা ছিল আমাদের সিম্বলে তারা দাঁড়াবে। তো তারা যেটা ঠিক করেছে তারা বুঝবে সেটা রাজ পরিবারকে কেন দিল। অবশ্যই আমিও দেখেছি যে কেন বিজয় রাঙ্খল হলো না, কেন অনিমেষ বাবু হলেন না, চিত্ত বাবুরা কেন হলেন না, সেটা প্রশ্ন থাকতেই পারে বা বিতর্ক থাকতেই পারে, কিন্তু যেহেতু ওই দলের সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত শুধু আমাদের প্রতীকে তারা লড়াই করবে, সেই অনুসারে প্রীতি দেবী উনি লড়াই করছেন। ওকে, বিজেপি তৃতীয়বার ক্ষমতায় এলে রাজ্যের জনজাতিরা কিভাবে লাভবান হবে, বাড়তি লাভবান কিভাবে হবে বলে মনে করছেন আপনি? পাশাপাশি সংকল্প পত্রে যা যা উল্লেখ করা হয়েছে জনজাতিদের জন্য, তার মধ্যে কোন প্রতিশ্রুতিটা এই মুহূর্তে খুব আকর্ষণীয় আমাদের রাজ্যের জনজাতিদের জন্য? দেখুন, প্রতিশ্রুতি বলবো না আমি, যেটা সংকল্প পত্র হয়েছে সেটা আমরা প্রতিটি এলাকায়, প্রতিটি বুথে, পাড়ায় আমাদের দলের তরফ থেকে আমরা গিয়েছি, এবং সমস্ত অংশের মানুষ, সমস্ত পেশায় যুক্ত মানুষের সাথে কথা বলে তাদেরকে আমরা অনুরোধ করেছিলাম যে আপনারা কি নেক্সট তৃতীয়বারের জন্য যখন আমাদের সরকার প্রতিষ্ঠা হবে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আবার তৃতীয়বারের প্রধানমন্ত্রী হবেন, আপনারা সরকারের কাছ থেকে কি চাইছেন সেটা আপনারা উল্লেখ করে লিখুন। যেটা আগামী 2047 সনের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে ভারতকে বিশ্বের শক্তিধর রাষ্ট্র হিসেবে, তৃতীয় শক্তিধর রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। তো এই যে কি সংকল্প মানে আমাদের হওয়া উচিত, সেটা আমরা মানুষের কাছ থেকে সাজেশন, অ্যাডভাইস আমরা চেয়েছিলাম। তো মানুষ যেগুলি দিয়েছে সেটাই সংকল্প পত্রে প্রকাশিত হয়েছে। আমরা দলের তরফ থেকে এই সংকল্প আমরা করছি যে মানুষের যেটা এক্সপেকটেশন, প্রত্যাশা যেটা, যে আগামী 2047 সনের মধ্যে ভারতকে এই কাজ করে
সমাজের, দেশের জন্য করা উচিত। এই কাজটা করলে পরে তৃতীয় শক্তিধর রাষ্ট্র হিসেবে আমরা আত্মপ্রকাশ করতে পারবো। সেটা মানুষই আমাদেরকে অ্যাডভাইস করেছেন যে বিজেপি সরকার এই কাজগুলি করা দরকার, এইভাবে চলা দরকার। তো এটাই সংকল্পপত্র। তো কাজে আমি আশা রাখছি তৃতীয়বারের যখন সরকার হবে আমাদের জনজাতি সহ সমস্ত অংশের মানুষের জন্য কাজ হবে এবং দেশ এগিয়ে যাবে। একটা শেষ প্রশ্ন আপনার কাছে, এই মুহূর্তে শুধু জনজাতি নয়, গোটা রাজ্যবাসীর কাছে আপনার দলের হয়ে কিসের নিরিখে ভোট চাইবেন আপনি? নরেন্দ্র মোদী যেটা বলছেন বিকাশ, আমাদের একটাই কথা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবকা সাথ সবকা বিকাশ। উনি দেশের বিকাশের জন্য বারবার কথা বলছেন এবং 10 বছরে উনি করেও দেখিয়েছেন। যেটা আমাদের দেশ উন্নতির পথে চলতে গেলে যেমন আমাদের পরিকাঠামোগত উন্নয়ন, যেটা আমি যদি উদাহরণ বলি, 74 ছিল আমাদের এয়ারপোর্ট পুরো ভারতবর্ষে। 10 বছরের মধ্যে আরো 75-76টা ইতিমধ্যে হয়ে গেছে। তো যেটা 65 বছরে এর আগে কোন সরকার করতে পারেনি, সেটা 10 বছরে উনি করিয়ে দেখিয়েছেন। ন্যাশনাল হাইওয়ের কথা যদি বলি, প্রায় 91 থেকে 92 হাজার কিলোমিটার ছিল পুরো দেশে, সেটাকে তিনি 10 বছরে 52-53 হাজার কিলোমিটার করে দেখিয়েছেন। তো আরো 10 বছর সুযোগ পেলে তো 65 বছরের রেকর্ড তিনি ভেঙে দেবেন 20 বছরে, 10 বছরে। তো কাজে এইগুলি উদাহরণ। আজকে বিশ্বের সব থেকে বড় বিমানবন্দর, উচ্চতম আমাদের রেলওয়ে, আমাদের সব দিক থেকে উনি দেখিয়েছেন বিশ্বকে। এবং যেভাবে 12 নম্বরে আমরা ছিলাম সেটাকে আজকে 5 নম্বর অর্থনৈতিক শক্তিধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের মাধ্যমে তিনি প্রমাণ করে দেখিয়েছেন যে করোনাকালীন সময়েও আমাদের দেশের অর্থনৈতিক অগ্রগতি খুব দ্রুত হয়েছে। এবং তার জন্য শ্রীলঙ্কা, পাকিস্তানে মানুষ দুর্ভিক্ষে মারা গেলেও আমাদের দেশে কিছু হয়নি। আমরা পুরো বিশ্ববাসীকে ভ্যাকসিন দিয়ে সাহায্য করেছি, খাদ্য সরবরাহ করেছি, আমরা সাহায্য করেছি সেরকম ভাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আজ আমাদের সঙ্গে ভার্চুয়ালি জুড়ে যাওয়ার জন্য। আপনার এই ব্যস্ততার মধ্যে সময় দিলেন, তার জন্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, এতক্ষণ নিজ বাসভবন থেকে আমাদের সঙ্গে বিদায়ী সাংসদ রেবতী ত্রিপুরা ছিলেন, ভার্চুয়ালি জুড়ে গেছিলেন উনি, স্টুডিওতে নয়, ভার্চুয়ালি। আর ভোট আসে ভোট যায়, কিন্তু রাজ্যের একাংশ জনজাতিদের দৈন্য দশা দূর হয় না। তাই এবারের নির্বাচনের আগে আবারও আশায় বুক বেঁধেছেন জনজাতিরা। তবে এবার মোদির গ্যারান্টি না কংগ্রেসের ন্যায় গ্যারান্টি, নাকি বামফ্রন্টের ইস্তেহার, কোনটা বিশ্বাস করবেন জনজাতিরা তার সময় বলবে। আমরা চোখ রাখছি জনজাতিদের উন্নয়নের সব খবরে, তাই আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।